নমস্কার, স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। পশ্চিমবঙ্গ ভারতের মানচিত্রে কেবল একটি রাজ্য নয়, বরং এটি একটি চিরন্তন রাজনৈতিক মহা গবেষণাগার। 1947 সালের দেশভাগের রক্তক্ষরণ থেকে শুরু করে আজকের ডিজিটাল রাজনীতির মেরুকরণ, এই ভূখণ্ড বারবার দেখেছে ক্ষমতার উত্থান, পতনের হাহাকার আর রাজনৈতিক লড়াই। আমরা অনেকেই বর্তমান রাজনীতি নিয়ে চর্চা করি, কিন্তু ইতিহাসে সেই ধুলোমাখা পাতাগুলো কি উল্টে দেখেছি? কেন বাংলার রাজনীতি ভারতের অন্যান্য সব রাজ্যের চেয়ে আলাদা? কেন এখানকার মানুষ আজও ভাতের লড়াই আর ভাতের অধিকারকে এক করে দেখে? আমাদের এই সিরিজ পশ্চিমবঙ্গের রাজনীতির মহাকাব্য 12টি পর্বের এই দীর্ঘযাত্রায় আমরা ফিরে যাব সেই 1947 সালে, আর সেখান থেকে ধাপে ধাপে উঠে আসবো 2026-এর দোরগোড়ায়। এটি কেবল সাল তারিখের ইতিহাস নয়, এটি বাংলার সমাজ, অর্থনীতি আর সাধারণ মানুষের অদম্য জেদের কাহিনী। আজকে পর্বে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ রাজনীতির মহাকাব্য পর্ব 7, বাম রাজনীতির স্বর্ণযুগ না স্থবিরতার শুরু, 1985 থেকে 2000। 1980 দশকের মাঝামাঝি থেকে বিংশ শতাব্দীর শেষ পর্যন্ত সময়কালটি পশ্চিমবঙ্গের ইতিহাসে এক অদ্ভুত বৈপরীত্যের অধ্যায়। একদিকে জ্যোতি বসুর নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকার নির্বাচনে অপরাজেয় শক্তিতে পরিণত হয়েছে, অন্যদিকে রাজ্যের অর্থনৈতিক ও শিল্প কাঠামোর ভিতরে এক গভীর ক্ষয় ধরেছে। 1985 থেকে 2000 এই 15 বছরকে অনেকে বাম শাসনের স্বর্ণযুগ বলেন, কারণ এই সময়েই গ্রামীণ বাংলায় পঞ্চায়েত ব্যবস্থা তার শিকড় সবচেয়ে বেশি ছড়িয়ে দিয়েছিল। কিন্তু শহরের কলকারখানায় তখন সাইরেন বাজছে না, বাজছে বাজছে তালা ঝোলার শব্দ। এই পর্বে আমরা দেখব কীভাবে ক্যাডার ভিত্তিক সংগঠন আর ট্রেড ইউনিয়ন মিলে এক দুর্ভেদ্য দুর্গ তৈরি করলো, যা গণতন্ত্রের সংজ্ঞাকেই বদলে দিয়েছিল। এই সময়ের রাজনীতির সবচেয়ে বড় স্তম্ভ ছিল পার্টি সোসাইটি। সিপিআইএম এর তার শরিক দলগুলো গ্রাম থেকে শহর সর্বত্র এমন এক জাল বিস্তার করেছিল যে মানুষের প্রাত্যহিক জীবনের পুরোপুরি পার্টি অফিসের উপর নির্ভরশীল হয়ে পড়েছিল। জমির বিবাদ মেটানো, স্কুলে ভর্তি, হাসপাতালে বেড জোগাড় করা, এমনকি পারিবারিক কলহ সামলানো, সব কিছুর জন্য মানুষ রাইটার্স বিল্ডিংয়ের চেয়ে স্থানীয় পার্টি অফিসে যাওয়া বেশি জরুরি মনে করত। এর ফলে এক শক্তিশালী অনুগত বাহিনীর তৈরি হলো ঠিকই, কিন্তু সাধারণ প্রশাসনিক ব্যবস্থা বা পুলিশি ব্যবস্থার নিরপেক্ষতা খর্ব হতে শুরু করলো। দল আর সরকার একাকার হয়ে যাওয়ায় সরকারি কর্মীরাও হয়ে উঠলেন কোনো না কোনো ইউনিয়নের সদস্য। এই দলীয়করণ ব্যবস্থার সুফল বামপন্থের নির্বাচনের বাক্সে পেলেও দীর্ঘমেয়াদে তা রাজ্যের পেশাদারিত্ব নষ্ট করতে শুরু করেছিল। শহর এবং শিল্পাঞ্চলগুলোতে এই সময়ে শুরু হলো এক ভয়াবহ স্থবিরতা। সি2 এবং অন্যান্য বামপন্থী ট্রেড ইউনিয়নগুলোর দাপটে মালিকপক্ষ নাজেহাল হয়ে পড়ল। ঘেরাও এবং সাসপেনশনস অফ ওয়ার্ক নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়ালো। চটকল থেকে শুরু করে বড় বড় ইঞ্জিনিয়ারিং কারখানা সবই একের পর এক বন্ধ হতে শুরু করলো। বামপন্থীদের যুক্তি ছিল তারা শ্রমিকদের অধিকার রক্ষা করছেন, কিন্তু বাস্তব চিত্র ছিল এই যে নতুন বিনিয়োগকারীরা পশ্চিমবঙ্গকে বধ্যভূমি মনে করে এড়িয়ে যেতে শুরু করলেন। 1980 দশকের মাঝামাঝি সময়ে যেখানে পশ্চিমবঙ্গ ভারতের শিল্প মানচিত্রের সামনে সারিতে ছিল, 1990-এর দশকের শেষ দিকে এসে তা পিছিয়ে পড়লো অনেক নিচে। শিক্ষিত যুবকদের মধ্যে তৈরি হলো এক বিশাল বেকারত্বের পাহাড়, যা পরবর্তীকালে বড় ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছিল। শিক্ষাক্ষেত্রে এই সময়ে দলীয়করণ তার চূড়ান্ত রূপ নিল। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা প্রতিটি স্তরে বামপন্থী আনুগত্যই ছিল শিক্ষক নিয়োগের অলিখিত শর্ত। পাঠ্যসূচিতেও মার্ক্সবাদী আদর্শের ছোঁয়া লাগলো। বিশেষ করে গ্রামীণ এলাকায় প্রাথমিক স্কুলগুলো হয়ে উঠল পার্টির প্রচার কেন্দ্র। ইংরেজি শিক্ষা তুলে দেওয়ার যে সিদ্ধান্ত 80 দশকের শুরুতে নেওয়া হয়েছিল, তার নেতিবাচক প্রভাব 90 দশকের বিশ্বায়নের বাজারে বাঙালি ছাত্রদের পিছিয়ে দিল। ইংরেজি না জানার কারণে বহু মেধাবী ছাত্র তরুণ বেসরকারি চাকরিতে প্রতিযোগিতায় টিকে থাকতে পারছিল না। এই নিয়ে মধ্যবিত্ত সমাজের ভেতরে এক চাপা অসন্তোষ তৈরি হলেও বামফ্রন্টের শক্ত সাংগঠনিক কাঠামোর সামনে সেই প্রতিবাদ দানা বাঁধতে পারছিল না। 1990 দশকের শুরুতে ভারতের জাতীয় রাজনীতিতে বড় পরিবর্তন এলো। উদারীকরণ বা লিবারালাইজেশনস প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাও এবং অর্থমন্ত্রী মনমোহন সিং যখন ভারতীয় অর্থনীতিকে বিশ্বের কাছে খুলে দিলেন, তখন জ্যোতি বসু এক কঠিন বাস্তবতার মুখোমুখি হলেন। তিনি বুঝলেন, কেবল আন্দোলন আর বঞ্চনার বুলি আউড়ে আর কাজ হবে না। পুঁজিবাদী বিনিয়োগ ছাড়া কর্মসংস্থান সম্ভব নয়। 1994 সালে তিনি রাজ্যের নতুন শিল্পনীতি ঘোষণা করলেন। এতদিন যাদের শত্রু বলা হতো, সেই টাটা, বিড়লা বা বিদেশি বহুজাতিক সংস্থাকে তিনি আমন্ত্রণ জানালেন। জ্যোতি বসুর এই ভোলবদল তাঁর দলের ভেতরেই গোড়া অংশ খুব একটা ভালো চোখে দেখেননি, কিন্তু তার ব্যক্তিত্বের দাপটে সেই বিরোধিতা সামনে আসেনি। তবে ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছিল। দক্ষিণ ভারত বা পশ্চিম ভারতের রাজ্যগুলো শিল্পের দৌড়ে পশ্চিমবঙ্গকে অনেক পেছনে ফেলে দিয়েছিল। রাজনীতিতে এই 15 বছর কংগ্রেসের অবস্থা ছিল শোচনীয়। গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত কংগ্রেসের কোনো সুনির্দিষ্ট দিশা ছিল না। বরকত গনি খান চৌধুরী বা প্রিয়রঞ্জন দাসমুন্সির মতো নেতারা নিজের পকেটে সীমাবদ্ধ ছিলেন।
ঠিক এই সময় কংগ্রেসের ভেতর থেকে এক অগ্নিগর্ভ নেত্রীর উত্থান ঘটল, মমতা বন্দ্যোপাধ্যায়। 1990 সালের 16ই আগস্ট হাজরা মোড়ে তাঁর উপর হওয়া বামপন্থী হামলার ঘটনাটি বাংলার রাজনীতিতে এক নতুন মোড় এনে দিল। মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে উঠলেন রাজপথের আন্দোলনের প্রতীক। তিনি সেই সব মানুষের কণ্ঠস্বর হয়ে উঠলেন যারা বামফ্রন্ট ক্যাডার, রাজ আর পুলিশের অত্যাচারের অতিষ্ঠ ছিল। 1998 সালে কংগ্রেস ভেঙে তিনি গঠন করলেন তৃণমূল কংগ্রেস। বামফ্রন্টের দেওয়ালে প্রথম বড় ফাটলটা ধরল তখনই। 1996 সালে বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট জিতলেও তাদের দাপট কিছুটা কমেছিল। এই বছর জ্যোতি বসুর সামনে এসেছিল ভারতের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ, কিন্তু সিপিআইএমের কেন্দ্রীয় কমিটি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করল, যাতে জ্যোতি বসু নিজে পরবর্তীতে ঐতিহাসিক ভুল বা হিস্টোরিক বাউন্ডার বলে অভিহিত করেছিলেন। যদি জ্যোতি বসু প্রধানমন্ত্রী হতেন, তবে পশ্চিমবঙ্গের রাজনীতির চেহারা হয়তো অন্যরকম হতো। প্রধানমন্ত্রী গদি না পেয়ে তিনি পুনরায় মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন, কিন্তু তার সেই চিরচেতা কর্মক্ষমতা আর তেজ যেন ধীরে ধীরে ম্লান হতে শুরু করেছিল। বয়সের ভারে এবং শারীরিক অসুস্থতায় তিনি রাজনীতি থেকে অবসরের কথা ভাবতে লাগলেন। বিংশ শতাব্দীর শেষ লগ্নে অর্থাৎ 2000 সালের নভেম্বর মাসে জ্যোতি বসু স্বেচ্ছায় মুখ্যমন্ত্রীর গতি ছেড়ে দিলেন। তার জায়গায় এলেন বুদ্ধদেব ভট্টাচার্য। জ্যোতি বসুর এই বিদায় ছিল এক যুগের অবসান। তিনি যখন বিদায় নিচ্ছেন তখন পশ্চিমবঙ্গ এক গভীর সংকটে। কৃষিতে উৎপাদন বাড়ছে না, শিল্পে খরা চলছে, আর রাজ্যে নতুন রাজনৈতিক বিরোধী শক্তি হিসেবে তৃণমূল কংগ্রেস প্রবল প্রতাপে মাথা তুলে দাঁড়িয়েছে। বাম শাসনের সেই 25 বছরের দাপট তখন অভ্যাসে পরিণত হয়েছে ঠিকই, কিন্তু তার ভেতরেই যে সৃজনশীলতা আর বৈপ্লবিক উদ্দীপনা ছিল, তা ক্ষমতার লোভে আর দুর্নীতির আশ্রয়ে ক্ষয় হতে শুরু করেছে। পর্ব 7-এর এই সমাপন আমাদের এক নতুন শতাব্দীর দোরগোড়ায় নিয়ে আসে। 2000 সালে বুদ্ধদেব ভট্টাচার্য যখন শাসনভার নিলেন, তখন তাঁর স্লোগান ছিল ডু ইট নাও। তিনি চেয়েছিলেন পশ্চিমবঙ্গকে আবার শিল্পের শীর্ষে নিয়ে যেতে, কিন্তু দীর্ঘ 25 বছরের যে বামপন্থী সংস্কৃতির বাংলায় গেঁথে দিয়ে গিয়েছিল, সেই আন্দোলনের সংস্কৃতি কি বুদ্ধদেববাবুর শিল্পকে মেনে নেবে? বামফ্রন্ট কি নিজের নতুন করে সাজাতে, নাকি পতন তখন কেবল সময়ের অপেক্ষা? পরবর্তী পর্বে আমরা দেখব কীভাবে শিল্পের স্বপ্ন সিঙ্গুর আর নন্দীগ্রামের রক্তাক্ত জমিতে এসে থমকে গেল। 2001 থেকে 2011 এই 10 বছর কীভাবে এক অপ্রতিরোধ্য বাম সাম্রাজ্যের পতন ডেকে আনলো, এবং কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তন স্লোগান বাংলার গ্রাম শহরকে এক করে দিল। লাল দুর্গের পতনের সেই ইতিহাস জানবো আমরা আমাদের সিরিজের পরবর্তী অধ্যায়ে। বাংলার রাজনীতিতে তখন পরিবর্তনের এক প্রবল ঝড় উঠতে চলেছে। ইতিহাসের সেই ধুলোমাখা পাতাগুলো থেকে আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো তা আমাদের জানাতে ভুলবেন না। পশ্চিমবঙ্গের রাজনীতির এই যে দীর্ঘ পথ চলা, সেখান থেকে আপনাদের চোখে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা কোনটি? নিচের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখুন। আমি ব্যক্তিগতভাবে আপনাদের কমেন্ট পড়ার অপেক্ষায় থাকব। যদি এই সিরিজটি আপনাদের ভালো লেগে থাকে এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাস নিয়ে আরও গভীর ধারণা পেতে চান, তবে ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের স্বার্থে শেয়ার করুন। আর হ্যাঁ, আমাদের এই পশ্চিমবঙ্গের রাজনীতির মহাকাব্য সিরিজের পরবর্তী পর্বগুলো মিস না করতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে এই সিরিজের আগামী পর্বে, যেখানে আমরা উন্মোচন করব বাংলার ক্ষমতার অলিন্দে আরও কিছু অজানা কাহিনী। ততক্ষণ ভালো থাকুন, সচেতন থাকুন এবং নিজের ইতিহাসকে জানুন। নমস্কার।